এইদিকে দেখো ওয়েবসাইটের প্রকারভেদ। আমরা ওয়েবসাইট যেটা করেছি ওয়েবসাইটের সঙ্গে তার দরকার নাই। আচ্ছা হ্যাঁ, ওয়েবসাইটের প্রকারভেদ এইটা তোমাদের নৈবেদিকের প্রশ্ন থাকতে পারে। মানে কয় ধরনের ওয়েবসাইট? ও ভয়েসটা দিব? আচ্ছা আছে না আলাদা ভয়েসে যে আপনি দেন আমার ওইটা সবচেয়ে ভালো। কখন আলাদা আপনি ভয়েস করে আমরা তো ভিডিও দেখি তখন বলতে এই যে এটা দিলেই হয়ে গেল নাকি? এটা দিলে কি আর ফ্যানের আওয়াজ যাবে? আচ্ছা আমি আবার কখন দেখে কি করবো? আচ্ছা তাহলে শুধু এখন ভিডিও, এখন ভয়েস নাই। আচ্ছা তাহলে তোমরা একটু শুধু দেখে নাও, এখানে দেখে নাও, লেখা নাও, এখানে আমার যা বলার আমি বলে দিচ্ছি। এখানে পোস্টের মানে ধরন হবে দুই রকমের। ক নাম্বার হবে ওয়েবসাইট কত প্রকার, না নৈবেদিক, এবং ক নাম্বার। আর এরপরে তোমাকে দেবো স্ট্যাটিক ওয়েবসাইট যেটা, আর হলো ডাইনামিক ওয়েবসাইট। এই দুইটা ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি এটাও হতে পারে, অথবা কোন ওয়েবসাইট কাকে বলে এটাও। তুমি ল্যাপটপ খুলতে যাও বাবা, ল্যাপটপ খুলে তো দেখাল, এই ল্যাপটপ দেখলে নাই তাহলে তো এমনি বন্ধ করো না, বন্ধ করছো? হ্যাঁ এটা কাজ দেখো, তোমরা মনে করো না যে অনেক সময়, তোমাদের সময় কিন্তু নাই। পরিবর্তন করা যায় না, কথা বুঝতে পারছি? হয়েছে? একটা পরিবর্তন করা যায় আর একটা পরিবর্তন করা যায় না। তার মানে কি, তুমি একটা ফেসবুক থেকে মনে করে একটা তথ্য নিলা, নেওয়ার পরে ওইটাই তুমি কী করো, সরাসরি আপলোড করছো, যেটা পরিবর্তন করা যাবে না। নৈবেদিকে আসবে কয় প্রকার, আর ইয়েও আসতে পারে, যেমন স্ট্যাটিক কি, যেটা পরিবর্তন করা যায়, যেটা পরিবর্তন করা যায় না, না উভয়ই। কথা বুঝতে পারছি? এই ধরনের হতে পারে। তো যেটাই আসুক না কেন কী হবে, ওই ইয়েটা কী বলছি যে স্ট্যাটিকটা হলো পরিবর্তন করা যায় না, আর ডাইনামিক যেটা এটাকে পরিবর্তন করা যায়, ডাইনামা করা যাবে, মানে ডাইনোশন যেটাকে নিজের মতো করে আবার সাজানো গোছানো। অর্থাৎ যে ওয়েবসাইটটা, যেমন মনে করো লেখা তো বুঝো, একটা পিডিএফ ফাইল আর একটা ওয়ার্ড ফাইল, এটা বুঝো? পিডিএফ কি আর ওয়ার্ড কি এটা বুঝো না? ফাইল, হ্যাঁ তুমি বুঝো? পিডিএফ ফাইল আর ওয়ার্ড ফাইল বুঝো? পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল এটা বুঝো না? পিডিএফ ফাইল আর একটু ছিল, এত দেরি করলে কি করে হয়? পিডিএফ ফাইলটা হলো যে ফাইলে মনে করো একটা পাতা লেখা, ওই লেখার মধ্যে তুমি কি আর লিখতে পারবা? পারবা না। আর যদি মনে করা হয় ওয়ার্ড ফাইল এমন যে ওই ইয়ার মধ্যে থেকে আমি একটা লাইন বাড়াবো বা কমাবো, বা দুটো শব্দ বাদ দেবো, বা দুইটা শব্দের অক্ষরগুলো আমি পরিবর্তন করবো, এটা যেটা করা যায় এটা হলো ওয়ার্ড ফাইল। আর যে ফাইলটা কী করা যায় না, এইভাবে পরিবর্তন করা যায় না, সেটা হলো পিডিএফ ফাইল। আর অনুরূপভাবে স্ট্যাটিক ফাইল যেটা, স্ট্যাটিক ফাইল এটাকে কী করা, পরিবর্তন করা যাবে না। আর ডাইনামিক যেটা, এটা কী করা যাবে, পরিবর্তন করা যাবে। এই তো আচ্ছা, একবারে আমরা যাই, দেখো ওয়েবসাইটের প্রকারভেদ। এবার স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা, এই স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা দেখো কয়টা, এখানে 5টা বলা আছে।
এই 5টার মধ্যে যে কোনো হয়তো 4টা দিল বা 3টা দিল আর একটা দিল অন্য দিয়ে এখন নৈমিত্তিকের প্রশ্ন করলো বহুমাত্রিক যেটা নৈমিত্তিকের বদলে বললো যে কোনটা স্ট্যাটিকের উদাহরণ নয়। তাহলে তোমার এই 5টা যদি জানো 4টা জানা না থাকলে তুমি কেমন উদাহরণ দিবা, মানে কোনটা সঠিক এটা কেমন জানবা? তাহলে দেখো এই ধরনের ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন করা যায়। তারপরে এই ধরনের ওয়েবসাইটে উন্নয়নের তুলনামূলক খরচ না, এটা লাগবে না, এমনি শুধু দেখে নাও, এটা করে নাও, এটা একবার করে নাও তাহলে হবে। দেখছি সুবিধা কি আর অসুবিধা কি? একটা হলো ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন করা যায়, দুই ধরনের এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে তুলনামূলক খরচ কম হয়, 3 নম্বরে খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, 4 নম্বরে ব্রাউজারে খুব দ্রুত লোড করা যায়। এটা কেন সুবিধা। আর অসুবিধাটা কি? কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। যখনই এটা একটা কন্টেন্ট তৈরি করলাম তারপরে নেটে যখন দিবা, ইউটিউবে দাও, ফেসবুকে দাও, যেখানে দাও, এটা লোড নিতে সময় লাগবে, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো মানসম্মত ওয়েব পেজ ডিজাইন অত্যন্ত কষ্টসাধ্য। যদি সবার কাছে গ্রহণযোগ্য একটা কন্টেন্ট তৈরি করতে চাও, সবাই যাতে বলে গুড সুন্দর হয়েছে, তাহলে তোমাকে অনেক সময় ব্যয় করে এটাকে করতে হবে। এই দুইটা হলো অসুবিধা, তাছাড়া আর কোনো অসুবিধা এখানে নাই। এরপরে আসো ওয়েবসাইটের প্রকারভেদ, নাকি আমরা তো প্রকারভেদটাই করতেছি। ওয়েবসাইট এদের ডাইনামিক, দেখো ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধা। ডাইনামিকটা কি? আমরা যেটাকে পরিবর্তন করা যায়, যে ওয়েবসাইটটা আমরা কী করব, পরিবর্তন করতে পারবো, তারপরে আমরা আপলোড করতে পারবো, এটাকে আমরা কি বলছি, ডাইনামিক বলেছি। এই ডাইনামিকের সুবিধাটা হলো, সুবিধা হচ্ছে আকর্ষণীয় লেআউট তৈরি করা যায়। লেআউটটা কি? তুমি যেভাবে সাজাতে চাও, একটা পাতার মধ্যে, মানে মনে করো যে এই যে ব্ল্যাকবোর্ড, ওরা বাইরে তোমাদের নোটিশ বোর্ড ছিল না, এই নোটিশ বোর্ডের নোটিশগুলো এমনভাবে দিলা যাতে মাঝখানে লাগাচ্ছে একটা, ওই পাশে একটা লাগাতে পারছো না, ওই পাশে পাচ্ছ না, এরকম। হ্যাঁ, কিন্তু তুমি যদি একবারে সাইড করে, যেমন ওই যে টাইলসগুলো সাজানো থাকে নিচে, মানে যেভাবে এইভাবে যদি সুন্দর করে সাজিয়ে রাখো, তাহলে অনেকগুলো সাজানো যাবে। এই সাজানোর যে পাতা, এটার নাম হলো লেআউট। কথা বুঝতে পারছি? হ্যাঁ, যখন তোমরা কি স্টুডিও তো দেখেছো না, কম্পিউটারে ছবি তৈরি করছে, একটা দিয়ে আরেকটা সব যতগুলো এরকম করবে তত এটার নাম হবে লেআউট, ততগুলো একটা লেআউট। সময় নষ্ট করো না, তোমাদের সময়ের 5 মিনিট আগে বন্ধ করবো, বন্ধ করতে হবে, আমাকে আবার ঘরে যেতে হবে। আচ্ছা, তোমাদের ঘন্টা কত? 5 মনে হয়, 12টা 5 এখন কত? 44 বাজে। আচ্ছা, তাহলে ওই যে 57-58-তে বলবা, তাহলে একবার দেখো এই ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাগুলো। 1 নম্বর, আকর্ষণীয় লেআউট তৈরি করা যায়, মানে বিভিন্ন রং ডিজাইনের বিভিন্ন কিছুভাবে এটা তৈরি করতে পারবা। 2 নম্বরে অনেক বেশি তথ্য হতে পারে, যেখানে বিভিন্ন রকমের তথ্য তুমি সংগ্রহ করতে পারো। তারপরে আমরা দেখছি তথ্য বা বিষয়বস্তুর আপডেট দ্রুত করা যাবে। আপডেট করা মানে কি, এখন যেটা আছে একটু পরে আমি এটা পরিবর্তন করলাম। হ্যাঁ, আজকে ক্লাসের ছাত্র সংখ্যা তোমাদের কাছে কয়জন ছিল? 30 জন, হতে দেখা গেছে 5 জন। এখন কয়জন আছো? কথা বুঝছি? এই যে তাহলে মানে কি, একটু আগে প্রথমে তথ্য দেওয়া হলো 30 জন, এখন হয়ে গেছো 5 জন, তার মানে পরিবর্তন হয়ে গেছে। একই দিনে ছাত্র আসার পরে আমার ছাত্র চলে গেছে, এটা হতে পারে তো? হতে পারে না? তথ্যের এরকম কম বেশি হতে পারে। অথবা এখন আছো 5 জন, পরে ক্লাসে দেওয়া হবে 9 জন, তার মানে কি কেউ আমার প্রত্যেক আসা জয়েন করেছো, তাহলে পরিবর্তন হলো। এই দ্রুত এটাকে পরিবর্তন করা যেতে পারে। আর অসুবিধাটা কোথায়? অসুবিধাটা দেখো, এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে খরচ বেশি হয়। কোনটাতে? এই যখন ডাইনামিকের খরচ বেশি হবে। কী কারণে খরচ বেশি হবে? ওই যে বিভিন্ন রং করবা, সময় লাগাবা, বিভিন্ন কিছু তৈরি করবা, তাহলে কী হবে? তাহলে স্বাভাবিকভাবে খরচ বেশি হবে। আর আরেকটা হলো মানসম্মত ওয়েবসাইট নিয়ন্ত্রণের তুলনামূলক জটিল, মানে মানসম্মতভাবে যদি তৈরি করতে যাও
তাহলে তুলনামূলকভাবে এটাকে কী হবে জটিল আকার মানে জটিল হবে। কথা বুঝতে পারছি কি? এগুলো কি মনে থাকার কথা? এই না পড়লে তো মনে থাকবে না। এইবার দেখো, এইবার কি আছে? একটি ওয়েবসাইটের কাঠামো মূলত 3টি উপাদান না গঠিত। কয়টি উপাদান? এটা লাগবে, এগুলো থেকে প্রশ্ন। কয়টা উপাদান? কি কি? লেআউট, টেমপ্লেট। হ্যাঁ, একটা লেআউট, টেমপ্লেট। দ্বিতীয় নাম্বারটা কি? ইউআরএল প্যাটার্ন। আর হলো লিঙ্ক স্ট্রাকচার। কয়টা জিনিস? এই 3টা। হ্যাঁ, এই 3টা জিনিস। এটা কি? ওয়েবসাইটের ওয়েব কাঠামোর ডিজাইন। কি বলবো মানে উপাদান, মানে এই 3টা ছাড়া হবে না। বুঝেছি? তারপরে হ্যাঁ, পরেরটা একটি ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। একটি ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কীভাবে সাজানো থাকবে তাই হলো ওয়েব পেজের বা ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো কি? মাই খাবার দেখো হয়েছে। পাতাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, লিঙ্ক স্ট্রাকচার দেখো। একটি ওয়েবসাইটের মূলত 3 ধরনের ওয়েব পেজ দেখা যায়। প্রথমত হোম পেজ। হোম পেজ মানে কি? মূলত এই 3টা থাকবে। হোম মানে বাড়ি, এই তো, এটা হলো মূল। হোম পেজ মানে কি? মূল পাতা, মূল পেজ। তারপরে যে মূল ধারার পেজ মানে অর্থাৎ প্রধান প্রধান, মানে আমরা যেটা বলি না, প্রথমে বাংলা মিশনের সংবাদ দেখতেছ, কি হলো বাংলা মিশন সকাল 7টার সংবাদ, হোম পেজ। এরপরে যে শিরোনামগুলো আগে বলে না এক নিঃশেষে, তারপরে বর্ণনা দেয়। তো ওই যে দ্বিতীয়বার যেটা বলা হলো সেটা হলো এইটা মূল ধারার পেজ। তারপরে উপধারার পেজগুলো, ওই যে প্রত্যেকটা শাখার আবার উপশাখাগুলো আছে, শাখা প্রশাখা। হ্যাঁ, তো এইগুলো হলো উপধারার পেজ। বুঝতে পারছি? আর এখানে দেখো পি হায়ারার্কিক্যাল এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী আর বিভিন্ন ধরনের পেজ শনাক্ত করা যায়। 1 নম্বর দেখো বলেছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। 2 নম্বর হলো সিকোয়েন্স বা লিনিয়ার। আর 3 নম্বরে হাইব্রিড বা কম্বিনেশন। এটা মুখস্থ থাকা লাগবে। লিখলে দেখো। হ্যাঁ হ্যাঁ, না না, সবুজ লেখা এখানে লাগবে না। ওই যে মানে কোনটার কয়টা কি কি? হ্যাঁ, হয়েছ 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 কি? হ্যাঁ, হয়েছ। বললাম তো তোমার লিঙ্ক স্ট্রাকচার এটা কয় ধরনের? 3 ধরনের। হোম পেজ, তারপরে কি মূলধারার পেজ আর উপধারার পেজ। আচ্ছা, ওই যে বললাম কত 3 ধরনের। এটার পরে তোমাকে কি কি প্রকার ভেক্টর, এই পাতাটা পুরাটাই লেখা। তোমরা এই মোবাইল দেখে বাসা উঠাবা। মানে তুমি বুঝতেছো না কোনটা উঠা লাগবে? আমার চ্যানেলে পাওনি, এখন আছে, মোবাইল আছে তোমাদের? আচ্ছা,
তাহলে হয়েছে, এটা হয়েছে, এটা দেখো। আচ্ছা, এটাতে কথাবার্তা তো উল্টাপাল্টা হলো, এইটাই এই ভয়েস কি দেওয়া যাবে? তাহলে ভয়েস তখন যদি এটা না দিই তাহলে কি করা লাগবে? নতুন আপনি নিরামিলে বসে আর কি ভয়েস দিয়ে দেবেন, তাহলে রেকর্ডিং করে এটার ভয়েস করে যাবে কেটে দেবেন ভয়েস। কেমনে? এটা তো জানি না, এটা তো জানি না। তাহলে তুমি সন্ধ্যার পরে যাবা? ও বিকালে। আর তুমি কি এখন লেখাপড়া পারবে বাবা? হ্যাঁ, সামনের মাসটা সময় আছে। সামনের মাস মানে কি? সামনের মাস অক্টোবর মাস। সামনের মাসের তোমাদের ছুটি থাকবে, মানে 2 দিন ছুটি লাগবে, 10 দিন ছুটি। সামনের মাস পূজার ছুটি, পূজার ছুটি একদিন নির্বাহী দেশের ছুটি কয়দিন হলো? 2 দিন। সামনের মাসের এই মাসেরই 30 তারিখ থেকে ছুটি। এই মাসের 30 মানে কি? আজকে কয় তারিখ? আজকে তো 3 তারিখ। এই মাস 27 দিন দেওয়া লাগবে না? 27 দিন 28 দিন আরো। এটা হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, যদি তোমরা ইয়ে করো তাহলে আমি টাইনা যাই এরপরে। এখন দেখো এখানে কোন পেজটা কেমন, কোন পেজটা কেমন? ওয়েবসাইট কাঠামোতে ব্যবহারকারী হোমপেজে ল্যান্ড করে হোম পেজে সাবমেনু ও অন্যান্য পেজের লিংক থাকে। এই পদ্ধতি ব্যবহার করে ওয়েবসাইটকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, যার মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদা আলাদাভাবে লিংক করা হয়ে থাকে। বুঝছি? আচ্ছা, এগুলা কিন্তু খ নাম্বারের প্রশ্ন হবে। তারপরে ওয়েব লিংক বা নেটওয়ার্ক, এখানে সবগুলো পেজেরই একে অপরের সাথে লিংক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের যেমন লিংক থাকে সেখানে অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিংক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলো এই নেটওয়ার্কের মাধ্যমে লিংক করা হয়ে থাকে, যাতে একটি ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলি মেনু আকারে রাখা যায়। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। তারপরে সিকোয়েন্স বা লিনিয়ার, যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোনো পেজ আসবে তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লিস্ট, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, যখন দেখো যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো মানে অনেকগুলো পাতা, এই যে এতগুলো পাতা, ঠিক আছে, এটা নির্দিষ্ট ক্রম অনুসারে দেখুন ধারাবাহিক ক্রমানুসারে গেছে একের পর এক, কথা বুঝতে পারছি? নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয় তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। অর্থাৎ একের পর এক তথ্য, মনে করে একটা নোটিশ দেখছো, 5 পৃষ্ঠার একটা নোটিশ আছে, নোটিশের মধ্যে তোমার ফর্ম ফিল আপের টাকা কয় টাকা লাগবে এইটা আছে 5 নম্বর পৃষ্ঠায় মনে করো। এখন তুমি এটাও দেখতেছো, প্রথম দ্বিতীয় দেখা চলে গেছো শেষটায়, ওই 5 নম্বর পৃষ্ঠা করো নাই, কারণ তোমার নোটিশ করে লাভ হলো। তার মানে কি ধারাবাহিকভাবে মূলত কোন পাতা কোন জায়গাটা আমার দরকার এদের টানে পড়ো একের পর এক, সেটাই হলো এই কথা বুঝতে পারছি? কোনো পেজ পর মানে পেজের পর কোন পেজ আসবে তার মানে ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় সঠিক হয়ে থাকে, মানে ঠিক করা থাকে। এই ধরনের পেজগুলো সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি জায়গাগুলো ব্যবহার করা হয়। যেমন এই যে এখানে অবশ্য তোমরা দেখতে পাচ্ছ না, আমার এখানে প্রিভিয়াস মানে আগের পাতা, নেক্সট মানে পরের পাতা, ঠিক আছে? হোম পেজ, লাস্ট পেজ, ফার্স্ট পেজ, প্রিভিয়াস পেজ,
তারপরে নেক্সট পেজ। কথা বুঝতে পারছি কী বললাম তোমরা? মাইন্ড খাইছি রে এরা। 1 মিনিট কি এই কথা দেখো। হ্যাঁ 56। তাহলে এই পর্যন্ত আমাদের লাস্ট হবে। এখন এই বিষয়টা বুঝতে পারছি কিনা বল। অর্থাৎ সিরিয়াল এমনভাবে সাজানো থাকবে, তুমি যদি মনে করো কত নম্বর পেজে যাবা, এটা বাবা হয়তো আগের পেজ করতে করতে চলে আসছো পরের পেজে, আবার আগের পেজের কথা ভুলে গেছো, তখন আবার পুনরায় চলে গেলাম। এই যে যেমন দেখো আমি আগের পেজে চলে যাবো। হ্যাঁ এই তো আগের পেজ দেখেছি, আবার এই তো পরের পেজে আসবো। এটা প্রিভিয়াস পেজ আর পরের পেজ নেক্সট পেজ। হ্যাঁ ঠিক আছে, লাস্ট পেজ এই ফার্স্ট। যে হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।